আচ্ছা, মনে আছে সেপ্টেম্বর ২০২৩-এর কথা? তখন একটা ঐতিহাসিক বিল পাশ হয়েছিল। নাম ছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম। বাহ, কি দারুণ ব্যাপার! বলা হলো সংসদে এখন থেকে ১/৩ আসন থাকবে মহিলাদের জন্য। কিন্তু এই যে এত বড় একটা প্রতিশ্রুতি, এর পেছনে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? কোনো রাজনৈতিক চাল? চলুন, আজ আমরা এই ব্যাপারটার একদম ভেতরে ঢুকে দেখব। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? প্রায় সবকটা রাজনৈতিক দলই কিন্তু এই বিলটাকে সমর্থন করেছিল। দেখে তো মনে হচ্ছিল, বাহ, অবশেষে মহিলাদের ক্ষমতায়নের জন্য সবাই একজোট হয়েছে। একটা দারুণ ঐক্যবদ্ধ পদক্ষেপ। কিন্তু এখানেই তো আসল খটকাটা লাগে। যদি সবাই এতই রাজি ছিল, তাহলে এত বড় একটা আইন পাশ হয়ে যাওয়ার পরেও এটা লাগু হতে এত দেরি কেন? মানে, এই যে ২০২৪-এর নির্বাচনটা হয়ে গেল, সেখানে কেন এটা কার্যকর করা হলো না? প্রশ্নটা তো উঠবেই, তাই না? তো এর আসল কারণটা হলো, এই আইনটা কিন্তু এমনি এমনি আসেনি। এর সাথে জুড়ে দেওয়া হয়েছিল কয়েকটা শর্ত, দুটো বড়সড় শর্ত, যেগুলো পূরণ না হলে আইনটা কার্যকরী হবে না। তাহলে শর্তগুলো কি কি? প্রথমটা হলো একটা নতুন করে সেন্সাস বা জনগণনা করতে হবে, মানে সারা দেশের লোক গুনতে হবে আর কি। আর দ্বিতীয়টা হলো, ওই জনগণনার পর ডিলিমিটেশন করতে হবে। ডিলিমিটেশন মানে হলো ওই নতুন জনসংখ্যার হিসেবে লোকসভা কেন্দ্রগুলোর বর্ডার আবার নতুন করে ঠিক করা। বুঝতেই পারছেন, এই দুটোই বিশাল আর জটিল কাজ, আর এগুলোর জন্যই কিন্তু এত দেরি। কিন্তু গল্পে আসল টুইস্টটা এলো এখন। হঠাৎ করেই সরকার এই বিলটাতে একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী আনার জন্য সংসদের একটা স্পেশাল সেশন ডেকে বসল। ভাবুন একবার, যে আইনটা এতদিন ধরে সেন্সাসের দোহাই দিয়ে আটকে ছিল, সেটা নিয়ে হঠাৎ এত তাড়া কিসের? আর এই পুরো রহস্যের চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে ছোট্ট একটা শব্দে। দেখুন, আসল আইনে বলা ছিল একটা নতুন জনগণনার পর এই সংরক্ষণ লাগু হবে, কিন্তু সরকার যে সংশোধনীটা আনলো, সেখানে নতুন শব্দটা পাল্টে করে দেওয়া হলো সবচেয়ে সাম্প্রতিক। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, আর নতুন জনগণনার জন্য অপেক্ষা করতে হবে না, ২০১১ সালের সেন্সাস দিয়েই কাজটা করে ফেলা যাবে। এই একটা শব্দের বদলেই কিন্তু পুরো খেলার মাঠটাই ঘুরে গেল। বিরোধীরা কিন্তু বলছে, এই যে এত তাড়াহুড়ো, এর আসল কারণটা নাকি মহিলা সংরক্ষণ নয়, এর আড়ালে লুকিয়ে আছে অন্য একটা বড় খেলা। আর সেটার নাম হলো ওই ডিলিমিটেশন বা পরিসীমন। আচ্ছা, এই ডিলিমিটেশন বা পরিসীমন জিনিসটা ঠিক কি? এটা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার। সোজা কথায় বলতে গেলে, সেন্সাসের পর দেখা হয় কোন এলাকার জনসংখ্যা কতটা বদলেছে। সেই অনুযায়ী লোকসভা বা বিধানসভার কেন্দ্রগুলোর ম্যাপটা নতুন করে আঁকা হয়, মানে বাউন্ডারিগুলো বদলে যায়। আর এই ডিলিমিটেশনকে ঘিরেই কিন্তু একটা বিশাল রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, উত্তর ভারত বনাম দক্ষিণ ভারত। ব্যাপারটা হলো, উত্তর ভারতের রাজ্যগুলোতে জনসংখ্যা অনেক দ্রুত গতিতে বেড়েছে, তাই যদি ডিলিমিটেশন হয় তাহলে ওদের লোকসভার সিট সংখ্যা বেড়ে যাবে। আর অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেক বেশি সফল, ফলে ওদের সিট আনুপাতিকভাবে কমে যেতে পারে। এর ফলে কি হবে? দেশের ক্ষমতার ভারসাম্য, মানে ফেডারাল স্ট্রাকচারটাই কিন্তু নড়ে যেতে পারে, যেটা ভারতের ঐক্যের জন্য একটা বিরাট চিন্তার কারণ। এই প্রসঙ্গে কপিল সিবালের একটা কথা কিন্তু সমস্যাটা কতটা গভীর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। উনি বলেছেন, সাধারণ পরিসীমন প্রক্রিয়া দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেবে এবং কেউই তা মেনে নেবে না। মানে উনি সরাসরি বলছেন যে এটা দেশের ফেডারাল স্ট্রাকচারটাই ভেঙে দেবে, আর এটা কেউ মেনে নেবে না। তো এখন প্রশ্নটা উঠছে টাইমিং নিয়ে। মানে ঠিক এই সময়েই কেন? বিরোধীরা তো অভিযোগ করছেন যে এর পেছনে একটা গভীর রাজনৈতিক উদ্দেশ্য আছে। একবার ঘটনা প্রবাহটা দেখুন, কি অবিশ্বাস্য গতিতে সবটা হয়েছে। ৯ এপ্রিল প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ নিয়ে একটা লেখা প্রকাশ করলেন। ১৩ এপ্রিল দিল্লিতে হল নারী শক্তি বন্ধন সম্মেলন। ঠিক তার পরের দিন ১৪ তারিখে বিরোধী সাংসদদের হাতে বিলের ড্রাফটটা দেওয়া হলো। আর তার ঠিক দুদিন পরেই ১৬ তারিখে বিলটা পাশ করানোর জন্য সংসদে স্পেশাল সেশন ডাকা হলো। এই যে এত তাড়াহুড়ো, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। বিরোধী নেতারা যেমন সোনিয়া গান্ধী বেশ কিছু সোজাসাপটা প্রশ্ন তুলেছেন, যেমন পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুর মতো রাজ্যে যখন এত গুরুত্বপূর্ণ নির্বাচন চলছে, তখন কেন এই বিশেষ অধিবেশন? বিরোধী সাংসদদের বিলটা পড়ে দেখার জন্য মাত্র ২ দিন সময় দেওয়া হলো কেন? জুলাই মাসের বাদল অধিবেশন পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? নাকি পুরো ব্যাপারটাই আঞ্চলিক দলগুলোর প্রচারের ব্যাঘাত ঘটানোর জন্য একটা পরিকল্পনা? এবার আমরা আসব সেই প্রশ্নটাতে, যেটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে জোরালো। আর এই একটা প্রশ্নই কিন্তু পুরো বিতর্কটাকে একটা নতুন দিকে নিয়ে গেছে। প্রশ্নটা খুব সহজ। যদি সরকার সত্যিই মহিলাদের সংরক্ষণ দিতে চায়, তাহলে লোকসভার মোট সিট সংখ্যা বাড়ানোর কী দরকার? এখন যে ৫৪৩টা সিট আছে, তার মধ্যেই তো ৩৩% সংরক্ষণ দিয়ে দেওয়া যেত। কেন সেটা করা হলো না? আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে এই সংখ্যাগুলোর মধ্যেই।
আসুন একটু হিসেবটা বুঝি। এখনকার 543টা সিটের মধ্যে যদি সংরক্ষণ দেয়া হতো তাহলে মহিলারা পেতেন 181টা সিট। কিন্তু প্রস্তাবটা হল মোট সিট বাড়িয়ে 850 করে দেয়া হবে। তাতে কি হবে? মহিলারা পাবেন 283টা সিট, আর পুরুষ সাংসদদের সংখ্যাটা কমে যাওয়ার বদলে বেড়ে গিয়ে দাঁড়াবে 567। তার মানেটা কি দাঁড়ালো? সোজা হিসেব, সিট বাড়ানোর ফলে মহিলারা নতুন করে 102টা সিট পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু পুরুষরা পাচ্ছেন তার দ্বিগুণেরও বেশি, মানে নতুন 205টা সিট। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? সুতরাং মূল ব্যাপারটা হলো এটাই, যে বিলটা মহিলা সংরক্ষণের নামে আনা হচ্ছে, সেটাতে আসলে পুরুষ রাজনীতিবিদদের সিট কমার তো কোনো প্রশ্নই নেই, উল্টে আরও 205টা বেড়ে যাচ্ছে। এর মানে কোনো বর্তমান পুরুষ নেতাকেই তার সিটটা ছাড়তে হচ্ছে না। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু এটাই, এই বিলটা কি সত্যি মহিলাদের ক্ষমতায়নের জন্য আনা হয়েছে, নাকি এটা আসলে একটা সুচতুর রাজনৈতিক পরিকল্পনা, যেখানে পুরুষ রাজনীতিবিদদের জন্য একটা বড়সড় বোনাসও রাখা আছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় আমাদের দেবে।